খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। আমরা দেশের ক্রিকেটের খবরাখবর নিয়ে আলোচনা করতে চাই। যে হালচাল চলছে দেশের ক্রিকেটের, বিসিবির বর্তমান যে কমিটি আছে সেই কমিটি কতদিন টিকতে পারবে সেসব নিয়ে অনেক ফিসফাস, অনেক ধরনের কথাবার্তা চলছে। সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সেকান্দার ভাই, আমরা টপিকটা রেখেছি বিসিবির উইকেট। ক্রিকেটে তো উইকেটটা টিকিয়ে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ব্যাটসম্যানরা যখন মাঠে নামেন। বিসিবির বর্তমান যে কমিটি আছে সেই কমিটির নেতৃত্বে আছেন একজন ব্যাটার, যিনি বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিটাও করেছিলেন, তার ব্যাট থেকেই এসেছিল। তিনি তার উইকেটটা টিকিয়ে রাখতে পেরেছিলেন প্রথম টেস্ট ম্যাচে। বাট অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি আসলে কতদিন তার উইকেটটা টিকিয়ে রাখতে পারবেন? এখন পর্যন্ত যে সিচুয়েশন চলছে, যেভাবে এগোচ্ছে, বর্তমান যেসব পরিস্থিতি তৈরি হচ্ছে, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে, সব মিলিয়ে বর্তমান কমিটির উইকেটটা আসলে কতদিন টিকে থাকবে? খুবই ঝুঁকিপূর্ণ, কারণ আপনারা জানেন যে অনেক দিন ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে এবং গত নির্বাচন থেকেই কিন্তু একটা অসহযোগ আন্দোলনও চলছে বাংলাদেশের ক্রিকেটে। যে অসহযোগ আন্দোলনটা ক্রিকেটারদের এবং ক্রিকেটের ব্যাপক ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। আপনি যদি দেখেন, ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, যেটা হচ্ছে সেটা কিন্তু একেবারে লোক দেখানো এবং গায়ের জোরে যে কাজগুলো করা প্রয়োজন সেইগুলি করছে। তো সেইগুলি লোক দেখানো কাজ যদি বাদ দেন, তাহলে আমরা বলবো যে বাংলাদেশের ক্রিকেট আসলে স্থগিত, মানে একদম স্থবির হয়ে আছে। সেই জায়গা থেকে আমিনুল ইসলাম বুলবুল ক্লাবগুলির সঙ্গে বসা, তাদের সঙ্গে দফায় দফায় মিটিং করে যে আন্তরিকতার বা মুন্সিয়ানা দেখাতে পারতেন একজন সিনিয়র একজন ক্রিকেটার হিসেবে, এক্স ক্রিকেটার হিসেবে এবং একজন সংগঠক হিসেবে, কিন্তু সেই জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন। বেসিক্যালি সেই কারণেই কিন্তু তার কিন্তু আজকে যে পেভ দ্য ওয়ে পথ তৈরি করা হয়ে গিয়েছে, যে চলে যেতে হচ্ছে। তিনি যদিও একটা জায়গায় বলেছেন যে আমি শেষ ব্যক্তি হিসেবে চেয়ারে থাকতে চাই এবং শেষ ব্যক্তি হিসেবে যেতে চাই, তার মানে হচ্ছে উনি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন এবং দেশকে অন্যভাবেও তিনি সার্ভ করতে চান। ওকে, দ্যাটস গ্রেট আপনার মোটিভেশন, বাট উনি যেটা করেছেন সব কিছু মিলিয়ে যেটা হয়, ওনার আসলে আর থাকার মতো জায়গা নেই। তিনি নট আউট থাকতে পারতেন যদি সবাইকে নিয়ে একটা সুন্দর অ্যামিকেবলি একটা পরিবেশ তৈরি করতেন এবং এখানে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিটা পদক্ষেপ যদি তার আন্তরিকতার ছাপ রাখতে পারতেন, কিন্তু সেই জায়গায় তিনি পারেননি। যেসব লোককে তারা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু ক্রিকেট সংগঠক নন, এবং তারা থাকলেও একেবারে প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন তাদের আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়ার মতো যোগ্যতা খুবই সামান্য। কেউ কেউ এই যে আপনার এম নাজমুল ইসলাম বলেন বা ওনারা বলেন, ওনারা কিন্তু নর্মালি কখনোই ওই রকম লেভেলে কম্পিট করেননি, কিন্তু বাই চান্স হয়ে গিয়েছেন। আমরা দেখেছি নির্বাচনে এমন এমন লোক রয়েছেন একটা কোম্পানি, বড় গ্রুপের, যারা হচ্ছে যে একজন এমপ্লয়ি পর্যন্ত ভোটে দাঁড়িয়েছেন, এবং এই যে দাঁড়ানো, তার মানে হচ্ছে কি, এগুলি হচ্ছে যে একটা খারাপ সিচুয়েশন গিয়েছে, যেখানে বয়কট করে অন্যদিকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান গিয়েছিল, সেই প্ল্যানের খেসারত কিন্তু এখন দিতে হচ্ছে। তো আমরা আশা করব যারাই থাকে এই সংগঠকরা, এখানে কেউ কেউ তো সংগঠক রয়েছেন, এই সংগঠকরা আবার তাদের কার্যক্রম দিয়ে এখানে নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে আসবেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেটা আপনি বললেন যে এটা টিকবে কিনা, সেটা টিকার কোনো রাস্তা আসলেও এখন আর নেই। সব পথ বন্ধ করে দিয়েছে। এই সমস্ত প্রক্রিয়ায় সহজ হয়ে যেত যদি অ্যামিকেবলি ওই নির্বাচনের সময় তারা প্রসিডিওরটা ফলো করতেন। সবচেয়ে বড় খারাপ দিকটা ছিল আগের যে উপদেষ্টা ছিলেন আসিফ নজরুলের আগে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া, তিনি এখন স্ট্যাটাস দিয়ে অনেক কথাই বলছেন, সেই কথার কোনো যুক্তি নেই, এবং তারা কিন্তু পাল্টা যুক্তি অনেকেই দিচ্ছেন, এখন ফেসবুক মানে ভেসে যাচ্ছে। সেই জায়গাতে তিনি যেটা বলেছেন, রাজনৈতিক হস্তক্ষেপ, সরকারি হস্তক্ষেপ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এইভাবে তদন্ত করা যায় না। ভাই, আপনি যখন পুরো নির্বাচন প্রক্রিয়াকে পক্ষ নিয়ে আপনার নির্বাচনকে প্রভাবিত করেছেন, তখন আর আপনার এই মুখে এই কথা শোভা পায় না। যার ফলে আপনি কিন্তু আজকে আমিনুল ইসলাম বুলবুলকে ভালনারেবল যেটা আমরা বলি, ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ জায়গায় ফেলে রেখে গেছেন, এবং আপনি ফারুক আহমেদকে যেভাবে অপমান করেছেন, আবার অপমান করে আবার তাকে নিয়ে এসেছেন, এবং নিয়ে এসেও আরেকবার অপমান করেছেন। তার মানে হচ্ছে আপনি এই প্রক্রিয়াগুলি যদি না করতেন, যদি একটা স্মুথলি একেবারে যে আদর্শ নিয়ে এই বাংলাদেশ পরিবর্তনের একটা চিন্তা ছিল, আদর্শ নিয়ে, সেই আদর্শ নিয়ে জায়গা থেকে তিনি যদি একটা রেফারির ভূমিকা পালন করে একটা স্বচ্ছ নির্বাচন দেওয়ার চেষ্টা করতেন, তাহলে আজকে এই অবস্থা হতো না। একটা প্রশ্ন তিনি তুলেছেন আসিফ মাহমুদ, গতকাল আমরা দেখেছি, সেটি হচ্ছে যে তিনি বলছেন যে এই যে এখতিয়ার বহির্ভূতভাবে বা যেটা সেসব নিয়ে আপনি কথা বলছেন, আমরা জেনেছি, জানি,
কিন্তু তিনি একটা কথা বলছিলেন যে হাইকোর্টে চলমান একটা বিষয়ে বা বিচারাধীন একটা বিষয়ে তদন্ত কমিটি আলাদা করে মন্ত্রণালয় গঠন করতে পারে কিনা, এরকম একটা প্রশ্ন তিনি তুলেছেন। আসলে এরকম সুযোগ আছে কিনা? কারণ অলরেডি আমরা জানি যে বিসিবির এই কমিটির এগেনস্টে কিন্তু একটা মামলা চলছে, সাবেক সংগঠকরা একটা মামলা করেছেন। তো সেই মামলার চলাকালীন সময়েই কি আরেকটা তদন্ত কমিটি মন্ত্রণালয়ের করার সুযোগ আছে কিনা? সেই মামলায় তো যে রায় হয়েছিল সেই রায়ে তো বলে দিয়েছিলেন যে বুলবুলের যে চিঠি, একটা চিঠিকে কেন্দ্র করে আপনার আদালতে মামলা হয়েছিল, সেই মামলার রায়ে বলেছিল যে এই চিঠি দেয়া অবৈধ, তিনি পারেন না সেই চিঠি দিতে এবং অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন করতে পারে না। তো সেই জায়গা থেকে সেই রায় স্থগিত করে আপনি এখানে নিয়ে আসেন, তার মানে তো রায় হয়ে গেছে, পূর্ণাঙ্গ রায় সেম জিনিস আসবে, তার মানে তো আপনি অবৈধ। সেই ক্ষেত্রে মাদার বডি যে কোনো মাদার বডি আপনাকে কিন্তু ডিজলভ করে দিতে পারে। মাদার বডি মানে হচ্ছে আপনার এনএসসি হলো জাতীয় ক্রীড়া পরিষদ, যে কোনো ফেডারেশনের অভিভাবক, অর্থাৎ অভিভাবকের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রকে আপনি ফলো করতে হবে। সেটা যদি ফলো না করেন, বাংলাদেশের স্পোর্টস মিনিস্ট্রিতে যদি ফলো না করেন, তাহলে আপনি তো টিকতে পারবেন না। কারণ হচ্ছে আপনি তার ক্ষুদে শিশু বা তার প্রতিষ্ঠানের একটা অঙ্গ, সেই অঙ্গ পরিচালিত হবে মূল মাদার যে সংগঠন রয়েছে এনএসসি, তার রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী। সেক্ষেত্রে সে যদি কোনো অন্যায় হয়, অনিয়ম হয়, দুর্নীতি হয়, প্রথম কাজই হলো তারা এখানে তদন্ত করা। আপনি বরঞ্চ সেটা করেন নাই, ওই সময় আপনি নির্বাচন জোর করে দিয়েছেন, সেই জায়গায় আপনি অন্যায় কাজ করেছেন। অর্থাৎ যখন আপনি ছিলেন মন্ত্রণালয়ে তখন আপনার উচিত ছিল এরকম একটা তদন্ত করে স্বচ্ছতার সহিত সব কিছু আপনার বিবেচনা করে একটা সমাধান দেয়। কিন্তু সেটা যখন করেননি, তার মানে আপনি এখন এই প্রশ্ন তোলার কোনো মানে হয় না। যদি আদালতের কোনো রায় দেওয়ার করে মানে প্রয়োজন পড়ে, আদালত কিন্তু স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এটা দিতে পারে। তবে আগে সেই রাষ্ট্র এখন তার প্রসিডিওর্সটা ফলো করছে। এই প্রসিডিওর্স ফলো করার পরে কি হয় সেটা দেখা যাক। সাকিব ভাই, আরেকটা জিনিস আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে এই যে আসিফ মাহমুদ বলছেন যে এখতিয়ার বহির্ভূতভাবে একটা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান বিসিবি তাদের উপর মন্ত্রণালয় হস্তক্ষেপ করছে। আপনি বলছেন যে তিনিও হস্তক্ষেপ করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, তিনিও হস্তক্ষেপ করেছেন বলেই কি বর্তমান সরকারের হস্তক্ষেপ করা জাস্টিফাইড হয়ে যায়? হস্তক্ষেপ না, এটা হস্তক্ষেপ না। কেন? কারণ তদন্ত করছে কাদের প্রেক্ষাপটে? সরকার এসে কিন্তু ডাইরেক্ট তদন্ত করতে যায়নি। আপনার কারা দিয়েছে, আমরা কারো পক্ষ নিতে পারি না, কারণ আমরা জানি। কিন্তু আমরা যে জায়গাটাতে বিবেচনা করতে পারি সেটা হচ্ছে যে ক্লাব, ডিভিশন এবং আপনার যে সংস্থাগুলো আছে তাদের সব জায়গা থেকে কিন্তু একটা আবেদন পড়েছে। তার মানে হচ্ছে একটা বিরাট সংখ্যক, একটা জনসংখ্যার যদি ম্যাক্সিমামই আপনার রিভোল্ট করে, সেই রিভোল্টের ফল কিন্তু খুব ভালো হয় না। এবং যারা শাসক থাকে বা রুলিং পার্টি থাকে তাদের কিন্তু সরে যেতে হয় অথবা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। তো অবস্থাটা কিন্তু তাই। এখানে সবাই যখন এসে বলছে যে আপনারা এটা তদন্ত করেন, তখন নৈতিক দায়িত্ব হয়ে গিয়েছে, প্রাতিষ্ঠানিক দায়িত্ব হয়ে গিয়েছে এটা তদন্ত করে এটা একটা সুরাহা করা। সেই জায়গায় তদন্ত কমিটির নিরপেক্ষ এবং তারা সাবেক জাজ এখানে রয়েছেন, সাংবাদিক রয়েছেন, অন্য যারাই ছিলেন সকলে মিলেই কিন্তু ডিসিরা কিন্তু এখানে এই তদন্তে মুখোমুখি হয়েছেন। ইন্টারভিউতে তারা বলেছেন যে তারা যে স্বাধীনভাবে কিন্তু তাদেরকে কাউন্সিলরশিপ দেওয়ার নিয়ম, এবং তারা কিন্তু কাউন্সিলরশিপ দিয়েছিলেন তাদের যা ক্রীড়া সংগঠক রয়েছে সেখানে বাছাই করে। বাট তাদেরকে ডিকটেট করা হয়েছে যে তারা এখান থেকে যে কাউন্সিলরশিপ দিয়েছে সেগুলি বাতিল, আমরা পছন্দ অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। এবং সেটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের চিঠির মাধ্যমে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে খারাপ দিক যেটা ছিল, শুধু তিনি জাননি, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব ছিলেন তাকে দিয়ে আপনার প্রজ্ঞাপন জারি করেছে প্রত্যেকটা বিভাগ এবং জেলা ক্রীড়া সংস্থা ডিসিদেরকে, যে এখান থেকে অ্যাডহক কমিটি বিসিবি যে নির্দেশনা দিয়েছে সেটাকে ফলো করতে হবে। তার মানে হচ্ছে যে একেবারে পুরো রাষ্ট্রীয় হস্তক্ষেপ 100%। এখন তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে আইসিসিকে তারা আগে অবহিত করবে, আইসিসি যে নির্দেশনা দেবে সেটা ফলো করবে। রাইট। সাকিব ভাই, আমরা এসব নিয়ে আরো অনেক আলোচনা করবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছিলাম বিসিবির উইকেট নিয়ে। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার ভাই, আমরা যেখানে শেষ করেছিলাম যে হস্তক্ষেপ আসলে কে কতটুকু করছে বা করেছে, আসিফ মাহমুদ গতকাল অনেকগুলো অভিযোগের মধ্যে আরও একটা অভিযোগ করেছেন। সেটি হচ্ছে যে তিনি বলছেন যে কালকে তার স্টেটাসে তিনি বলেছেন যে পরিচালকদেরকে ভয় দেখিয়ে পদত্যাগ করানো হচ্ছে। একের পর এক পরিচালক পদত্যাগ করছেন। গত পরশুদিন যে বোর্ড সভা হলো আমরা দেখলাম তার পরপরই 4 জন একসঙ্গে পদত্যাগ করেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত 25 জনের কমিটির 7 জনই গণ, আমরা দেখছি যে আর 18 জন আছেন। তো এই যে একের পর এক পদত্যাগ করছেন, তার কারণটা কি, এটা একটু আপনি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে যে আসিফ মাহমুদ যে অভিযোগটা করছেন সেটি আসলে কতটুকু ভ্যালিড?
আমার কাছে মনে হয়েছে তিনি একটা অভিযোগ করা দরকার, সেটাই এই জন্যই তিনি এই কাজটা করেছেন। তার সময় যত রকমের অভিযোগ উঠেছে সবগুলিতে তিনি মুহূর্তে উড়িয়ে দিয়েছেন এবং উন্মুক্তভাবে যেভাবে খুশি সেভাবে এই আমিনুল হকেরও সমালোচনা করেছেন এবং সেই সমালোচনাগুলো যদি এখন দেখেন এবং তার এখনকার কথা যদি মেলাতে যান তাহলে মনে হবে যে মানুষ যে দ্বিচারিতা করে সেই দ্বিচারিতার পুরোটাই করছেন, তার কোনো নীতি নৈতিকতা তার ভেতরে আছে বলে আমার মনে হয় না। আপনি অভিযোগ করলেন যে লন্ডনে গিয়ে তামিম ইকবাল পাপন সাহেবকে করেছেন, ওর নাম কি, পারসিউ করেছেন যে আইসিসি যেন এখানে কোনো রকম হস্তক্ষেপ না করে তামিম ইকবালের নাম নেননি তিনি, যদিও নাম নেননি, কিন্তু তিনি কাকে মিন করেছেন সেটা ক খ গ ঘ সবাই বোঝে। তারপর বিরাট কোহলিকে দিয়ে এই কথা তিনি আগেও বলেছিলেন, তো বিরাট কোহলির কথা বলেছেন। এইসব কথা বলার অর্থ হলো আপনার উদরপিণ্ডি বুদুর ঘাড়ে নিজের যে ব্যাকলট ছিল সেই ব্যাকলট দায় অপরাধ সেগুলিকে তিনি অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন, ডাইভার্ট করা। এটা একটা মোটিভলি ইচ্ছাকৃতভাবে এটা করে সাধারণত, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বললেন যে বাংলাদেশের যে বিসিবি যে পরিচালকদের পদত্যাগের বিষয়টা, মূলত এর কারণটা কি আসলে? পরিচালকদের পদত্যাগের যে তিনি যে অভিযোগ করেছেন যে ভয়ভীতি দেখিয়ে কিংবা প্রলোভন দেখিয়ে, দুটো শব্দ ইউজ করেছেন, ভয়ভীতি বা প্রলোভন কোনো কিছুই কিন্তু এখানে কাজ করেনি। কারণ যারা এখান থেকে পদত্যাগ করেছেন তারা বুঝতে পেরেছেন যে নির্বাচনে কি হয়েছে তারা কিন্তু ভালো করে জানেন এবং তারা ওইটার ভেতর দিয়ে এসেছেন। ধরেন আমি বললাম মঞ্জুরুল আলম, যিনি চট্টগ্রামের ক্রীড়া সংগঠক বাট এখানে ক্লাব থেকে নির্বাচিত, তিনি কিন্তু প্রথমে ক্লাবের সঙ্গে ছিলেন, ক্লাবের সঙ্গে মিশে থাকতে থাকতে সব সেমিনার সব জায়গায় গেছেন, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের ছত্রছায়া ভেতর থেকে পরিচালক হয়েছিলেন। আবার তারা যখন দেখলেন কিভাবে নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচন প্রক্রিয়া থেকে যখন বুঝলেন যে এটা অন্যায় হয়েছে এবং তারা কিন্তু সরে গিয়েছেন, তাকে হুমকি দেওয়ার কিছু এটা বুঝতে তাদের 6 মাস লাগলো, মানে তারা তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগে প্রক্রিয়াটা এখন যখন দেখছে যে সমস্ত কিছু, কারণ তারা তো এখানে সাক্ষী দিয়েছে যে নির্বাচন যারা তদন্ত কমিটি হয়েছে তারা কিন্তু বলেছেন যে এই প্রক্রিয়ার মধ্যে হয়েছে, যারা উপস্থিত ছিলেন, যারা ভোট দিয়েছেন তারাও কিন্তু বলেছেন কিভাবে হয়েছে। আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে পিএস ছিলেন, তিনি হোটেলে, একটা 5 তারকা হোটেলে, যিনি এখন সাখাওয়াত সাহেবের ওখানকার সিইও, ওই হোটেলে বসে রাতে প্যানেলের পুরো তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে। আপনার মেজর ইমরোজ, যিনি সার্চ কমিটিতে ছিলেন, তিনি ওখানে ভোট দিতে বাধ্য হয়েছেন এবং অন্যরা ভোট দিতে বাধ্য হয়েছেন, নো ওয়ে টু স্ট্যাম্প। তো সেই জায়গা থেকে তিনি যখন দিয়েছেন, দিয়ে এসেই কিন্তু রিভোল্ট করছেন, এখানে বাইরে এসে সমস্ত কিছু বলে দিয়েছেন, একটা পত্রিকাতে ছাপা হয়েছে নিরপেক্ষ জায়গায়। সেই ভদ্রলোক কিন্তু কোনো সরকার দল, তিনিও সার্চ কমিটি ছিলেন। তার মানে হচ্ছে কি আপনার ওইগুলো একেবারে সত্য এবং সেই ইন্টারভিউতেও বলেছেন, তিনি বহু জায়গায় বলেছেন, টক শোতে বলেছেন। তার মানে হচ্ছে ওইটা একটা অপরাধ করেছেন। আপনি যদি পেছনের দিকে তাকান তো এখন ওই যে মেকানিজম ছিল একটা গ্রুপকে তাড়িয়ে দেওয়া, সেই মেকানিজম থেকে এখন যে বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতা আমি বলবো যে তদন্ত হয়েছে, রেজাল্ট আসছে, সেই রেজাল্টের প্রেক্ষাপটে আইসিসির সঙ্গে আলোচনা করে তারা হয়তো এই বোর্ডটাকে ডিজলভ করে দেবে, বা যারা পদত্যাগ করেছেন 7 জন, তাদের 5-6 জনই হলো আপনার ক্লাবের, একজন হচ্ছে এনএসসির ভদ্রলোক। পদত্যাগ না করলে কিছু আসে যায় না, কারণ তিনি হচ্ছেন তাদেরকে যে কোনো সময় সরিয়ে দিতে পারে সরকার, দ্বিতীয়ত হচ্ছে তিনি সরকার দলীয় এমপির ছেলে কিন্তু একজন। আর একটা বিষয় যদি আপনি চিন্তা করেন, ফাইজুর রহমান, তিনি কিন্তু একজন এমপির শ্যালক, তারপর তিনি একজন বিএনপির নেতাও। যদি তাদের সবাইকে এইভাবে হুমকি দামকি দিয়ে নিশ্চয়ই সরিয়ে দেবে না, তারা কিন্তু নিজেরাই বরঞ্চ উল্টো বোর্ডের ভিতরে করেছে, প্রতিবাদ করেছে কিছু কার্যক্রম নিয়ে। এই যে কার্যক্রম এবং তাদেরকে বরঞ্চ বিএনপির যারা ঘেঁষা ছিলেন তাদেরকে কোনো কমিটির চেয়ারম্যান বানানো হয়নি। আমজাদ কেন গেছে সেটা হচ্ছে আমজাদের, তারকে কিন্তু লাস্টের দিকে এসে উপেক্ষিত হয়েছে, কারণ যেসব প্রেস রিলিজ দেওয়া হয় তিনি জানেন না যে প্রেস রিলিজগুলি কে তৈরি করেছে। প্রেস রিলিজগুলি বিসিবির সভাপতি তৈরি করে নিয়ে আসেন আইনজীবীর মাধ্যমে, সমস্ত কিছু আইনজীবীর মাধ্যমে। ক্রিকেটেও ভাষা থাকে না, থাকে এখানে হুমকি। আপনি যদি চিন্তা করেন যে এনএসসিকে আপনি হুমকিটা দিলেন, এই হুমকি তো আপনি কখনোই দিতে পারেন না। বিঙে আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করে আপনি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো রকম হুমকি দিতে পারেন না। যখন আপনি এই প্রতিষ্ঠানে থাকবেন না তখন গিয়ে আপনি লিগ্যাল নোটিশ দেন বা যা কিছু তাই করেন। তো এইরকম অনেকগুলি ভুল রয়েছে, সেই ভুল থেকে আজকে আসলে জিনিসগুলো বড় হয়েছে। এটাকে আমি আবার বলছি, হৃদ্যতাপূর্ণভাবে অনেক কিছু সমাধান করা যেত। সেই সমাধানটা কি ছিল, ওই সময় যদি 15টা ক্লাবের বিরুদ্ধে মামলা না করে তাহলে কিন্তু যে একটা গ্রুপ ছিল ক্লাব সংগঠকরা, প্রকৃত ক্লাব সংগঠকরা, তারা এখান থেকে বেরিয়ে যেতেন না। ইভেন ফারুক ভাই এবং আমজাদ সাহেবরা যে ক্লাবগুলো 4টা ক্লাবকে কিনে নিয়েছেন একজনের কাছ থেকে, ডিয়ার নাকি নাম ভদ্রলোকের, যে নকল একটা ট্রাইব্যুনাল তৈরি করে তাদেরকে দিয়ে দিয়েছেন, এই ক্লাবগুলো ছিল অন্য কারো, লোকমান হোসেন ভুঁইয়ার, কিন্তু তাকে সরিয়ে দিয়ে এই যে ক্লাবগুলো দখল করে নিলেন এবং তাদের
ফারুক সাহেবদের কাউন্সিলর বানিয়েছেন। ফারুক সাহেব কোনোদিন ক্লাব সংগঠক ছিলেন না, ফারুক সাহেব কোনো ধরনের সংগঠকই ছিলেন না, তিনি ডাইরেক্ট এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আশীর্বাদ পুষ্ট হয়ে বিসিবি প্রেসিডেন্ট হয়েছিলেন। আবার তিনি তার কথা যখন একেবারে 100% মানছিলেন না, শুনছিলেন না, অর্থাৎ নিয়োগ বাণিজ্য ইভেন আপনার যা কিছু আছে, আপনি যদি বিসিবিতে দেখেন কতগুলো ওই সময়ে নিয়োগ দেওয়া হয়েছে এবং কারা তারা এখনও রয়েছেন। তো এই যে অনিয়ম জোর জবরদস্তি করে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এরকম অনেক নিয়োগ হয়েছে যেগুলি আসলে কোনোই নাই। আমরা দেখেছি বিপ্লব হয় হলে একটা পরিবর্তনশীল, আমরা নেপালে দেখছি কত সুন্দর তারা একটা যারা করাপ্টেড, যারা দুর্নীতিগ্রস্ত কিংবা যারা অন্যায় করছে তাদেরকে শাস্তি দিচ্ছে। আর আমাদের দেশে হয়েছে কি আরও বেশি করাপশন, নিজেরা দখল এই যে করছে, যার ফলে এই স্পোর্টসেও একই ঘটনা ঘটেছে, অন্যদেরকে সুবিধা দিয়ে। এই যে ধরেন আমরা আরেকজন ভদ্রলোককে দেখি, ওনার তো এখানে কোনোদিনই আসার কথা না, আসিফ আকবরের কথা বলি, ওনার তো এখানে আসার মতো কোনো ক্যাপাবিলিটি নেই, কোনো ছিল না। আপনি ক্রিকেট কতটুকু খেলছেন, এরকম খেললে তো রাস্তায় হাজার হাজার লোক রয়েছে, ক্রিকেট খেলেছে, পাড়ায় খেলেছে, আপনার এলাকায় খেলেছে, ডিস্ট্রিক্টে খেলেছে। তো সেই তার মানে এইরকম না। আমি ওনাকে রেসপেক্ট করি অন্যভাবে, ওনাকে দেখেছি খেলার মাঠে অনেক দিন ধরে এসেছেন ক্রিকেটের সঙ্গে, ওই জায়গা থেকে ফ্যান থেকে। ওনার তো মানে বড় কুটুম, যিনি আমরা বলি যে ওনার আমিনুল হক মনি, যিনি আপনার ইন্টারন্যাশনাল আম্পায়ার ছিলেন, ওনার আত্মীয়, তো এনামুল হক মনি সরি, তারপরে ওনার আত্মীয় আছে ইমদু ভাই, ওনার আত্মীয়। তো তারা তো সোবার, কিন্তু তার অ্যাটিটিউড বাড়িতে তিনি তো আসছেন এখানে এনসিপির কোটায়। তো এই যে এরকম কোটায় এখানে সেকেন্ডারে আমার একটা প্রশ্ন আছে যে আপনি যে কোটার কথা বলছেন, এরা কিন্তু সরাসরি কেউ এনসিপির রাজনীতিও করেন না। আমরা সাধারণত যেটা দেখি যে পলিটিক্যাল দলগুলো যখন কোনো সরকার ক্ষমতায় থাকে, তখন যদি এই ধরনের ইলেকশনগুলো হয় বা এখন যে ইয়েটা হচ্ছে সামনে, হয়তো যারা ফ্রন্ট লাইনে আছে এখন বিসিবিতে যারা আসতে চাচ্ছেন বা দৌড়ঝাঁপ করছেন, এদের সবারই একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বা থাকে। এই কমিটিতে ম্যাক্সিমামেরই কিন্তু এনসিপি, তো নতুন দল, এনসিপিতে এরা এনসিপি করেন না। এরা আসলে কোন বেসিসে এই কমিটিতে আসতে পেরেছেন? মানে এদেরকে কোথা থেকে খুঁজে নিয়ে আসলেন সাবেক? দেখুন, অনেকগুলি বিষয়ে এখানে কাজ করেছে, ভেতর থেকে পেছন থেকে কিছু লোক কাজ করেছে, যেটা আমরা অভিযোগ শুনেছি। শামীম সাহেব যে আপনার রাজশাহীর যে ডিরেক্টর হয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে উপদেষ্টা যে পিএস ছিলেন, তাগুলো খরচপাতি লাগবে, সেই খরচপাতিটার কথা তো আপনার ওপেন সিক্রেট, এটা তো আমার বা আপনার না। এই ডায়লগটা কিন্তু শামীম সাহেব ইন্টারভিউতে বিভিন্ন জায়গায় বলেছেন যে টাকা পয়সা দিয়ে আসতে হয়েছে, এরকম প্রত্যেকে কোনো না কোনো জায়গায় একটা স্যাক্রিফাইস করতে আসতে হয়েছে। আবার আমরা এমনও শুনেছি কেউ আপনার ধরেন এখানে হিজবুত তাহরিরের লোকও আছে। তো এইরকম যদি হয় প্রকাশ এই সব জায়গা থেকে অনেক কিছু প্যাটার্ন করেছে। একটা বড় বিষয় হচ্ছে যে যারা আপনি বললেন যে পলিটিক্যাল, সবাই কিন্তু পলিটিক্যাল ছিল না। এখন ধরেন যে যারা আসবে তারা আবার সবাই পলিটিক্যালি আসবে তাও কিন্তু না। আপনি ধরেন এখানে মাসুদুজ্জামান, যদি মোহামেডান ক্লাবের ওনার কথা যদি চিন্তা করেন, উনি কিন্তু এমপি নমিনেশন পেয়েছিলেন, কিন্তু উনি ছেড়ে দিয়েছেন। তার মানে পলিটিক্সে তার পরিবার অ্যালাউ করে না, তিনি আর পলিটিক্সে ওইভাবে থাকবেন না বিজনেসম্যান হিসেবে। তার মানে নিশ্চয়ই তার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই আছে, এটা একটা এমপি ক্যান্ডিডেট হতে পারে। এই দেশে বাংলাদেশে যারা উপর লেভেলে থাকেন, যারা এইসব জায়গায় আসেন, তাদের প্রত্যেকেরই একটা না একটা আইডেন্টিটি থাকে। তো তাদেরও এখানে কোনো না কোনো কানেকশন ছিল, এবং প্রত্যেকেরই কানেকশনটা কোন জায়গায়, সেটা হলো পথ্য এবং কোনো ফ্যাসিলিটেট করা। সেই ফ্যাসিলিটেট জায়গা থেকে আপনি ধরেন সাখাওয়াত সাহেব ভাইস প্রেসিডেন্ট, তিনি কোন বিবেচনায় 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট হলেন? ফারুক আহমেদের চেয়ে কি তিনি বড় কোনো ক্রীড়া ব্যক্তিত্ব? না ক্রিকেট খেলেছেন, না ক্রিকেট সংগঠক ছিলেন, কোথাও ছিলেন না, কিন্তু তাকে কিন্তু ভাইস প্রেসিডেন্ট বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? তিনি ওই হোটেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যাতায়াত ছিল, ওনার সাথে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল যে কোনো মাধ্যমে। এগুলি আমরা তো ওইগুলির ঘনিষ্ঠতা থেকে ওনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমাকে ক্রিকেট সংগঠন, তারও আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকে তিনি একেবারে বরিশাল ডিভিশন থেকে কেউ দাঁড়াতে পারে না ওনার বিরুদ্ধে, একমাত্র প্রার্থী, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ মাথা তুলে দাঁড়াবে তার ধর নামিয়ে ফেলবে। তো সেটা করতে দেওয়া হয়নি। উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছেন, এবং তারপরেও দুঃখজনক হলো যে আপনি ক্রিকেট যারা খেলেছেন, যারা ক্রিকেটের মেইন স্টেক হোল্ডার, তাকে না বানিয়ে আপনি প্রেসিডেন্ট বানাতে পারেননি বলে ভাইস প্রেসিডেন্ট 1 নম্বর বানিয়েছেন। দ্যাট ইজ আনফেয়ার। তার মানে নির্দেশনাগুলি কীভাবে হয়েছে? এখানে ক্রিকেট খেলেছেন, এখানে তো অনেকেই ছিলেন, পাইলটও ছিলেন, পাইলটও তো হতে পারতেন, কিন্তু নাই। তার মানে হচ্ছে যে এই যে নিয়মগুলো, তার মানে পেছনের জিনিসগুলো আপনি যদি বললেন, তাহলে অনেক কিছুই আছে যে হিস্ট্রিগুলি টুডে অর টুমোরে বেরিয়ে আসবে। আমরা না, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। ইন ফিউচারে তাদের প্রত্যেকেরই, যারা অপকর্ম করেছেন, আমি সহকারে যদি আমিও করে থাকি, তাহলে আমারও যেন সেই বিচারটা হয়। রাইট। সেকেন্দার ভাই, অনেকগুলো বিষয় এসছে, আমরা আরও অনেকগুলো বিষয় জানতে চাইবো আপনার কাছে। তার আগে আরেকটা বিরতির সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। আপনার ভাই, আমরা বলছিলাম বিসিবির বর্তমান কমিটি কিভাবে এসেছে, নানা বিষয় নিয়ে আপনি আলাপ করছিলেন। যে তদন্ত কমিটিটা গতকাল প্রতিবেদন জমা দিয়েছে, আমরা জেনেছি যে তারা 1000 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, 6টি বই আকারে তারা সেটি জমা দিয়েছে। অনেক লম্বা একটা ব্যাপার, সবিস্তারে নিশ্চয়ই তারা তুলে ধরেছেন। আপনি বলছিলেন যে অনেকের জবানবন্দি তারা নিয়েছেন সেখানে। তো সেই তদন্ত প্রতিবেদনে আসলে কি কি আছে সেটি যদিও তারা জানাননি, কয়েকটা হিন্টস দিয়েছেন। তারা গঠনতন্ত্র সংশোধনের সব সুপারিশ করেছেন, কিভাবে বিসিবি চলতে পারে, বিসিবি নির্বাচনগুলো পরবর্তীতে হতে পারে, সেই সুপারিশ তারা দিয়েছেন। কিন্তু মূলত যে তদন্তের উদ্দেশ্যে যেটি আসলে তারা খতিয়ে দেখতে চেয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ, সেটি আসলে কতটুকু উঠে এসেছে আমরা এখন পর্যন্ত জানি না। তদন্ত প্রতিবেদনে আসলে কি আছে, আপনি কতটুকু জানতে পেরেছেন সেখান থেকে? আমি যতটুকু জানি সেটা হচ্ছে তদন্ত প্রতিবেদনে সব কিছুই আছে। আপনার যেমন কিছু সুপারিশ করা আছে যে কি করলে এটা বেটার হবে, এগুলি সব তদন্ততেই আসলে দেওয়া হয়। প্রতিবেদন যখন তৈরি করা হয় তখন এই গাইডলাইনগুলিকে বলা হয় এইটা করলে এটা বেটার হবে। কিন্তু অপশনগুলি যে কাজটা তার হাতে নিয়েছিলেন সেই কাজটা হলো তারা হচ্ছে যে ফ্যাক্ট ফাইন্ডিংগুলি করবেন, কোথায় আপনার দুর্নীতি নিয়মের লঙ্ঘন হয়েছে। সেই নিয়মের লঙ্ঘন ফারুক আহমেদ কিন্তু একটা কথা বলেছিলেন ইন্টারভিউ দিয়ে আসার পরে, টেলিভিশন মিডিয়াগুলিতে কিন্তু রেকর্ড আছে। সেখানে তিনি বলেছিলেন যে এখানে পক্ষপাতিত্ব হওয়ার কোনো সুযোগই তো নেই, কেউ তো প্রতিপক্ষই তো ছিল না, মানে ওনারা নির্বাচন করে জিতে গেছেন, তার মানে হচ্ছে যে প্রতিপক্ষকে আপনি দাঁড়াতে দেননি। দ্যাট ওয়াজ দ্য মানে অনিয়ম, এভিডেন্স আর কি বলা চলে। ওটাই হলো মানে সবচেয়ে বড় এভিডেন্স, স্টেটমেন্ট। তার মানে আপনি প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি। আপনি কেন দেননি, কিভাবে দেননি? প্রথমত আপনি মামলা করেছেন 15টা ক্লাবে, আপনার কাজ ছিল না এটা। আপনি বিং এ ক্রিকেটার, আপনি যখন 6 মাস বা 7 মাস আপনি ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট হিসেবে বিং, তখন আপনি কিন্তু তাদেরকে বরখাস্ত করেননি বা এই ক্লাবগুলোকে বাতিল করে দেননি। তার মানে হচ্ছে যে আপনি তখনই সুযোগ নিয়েছেন যখন হলো আপনার প্রয়োজন। এই ক্লাবগুলোর পুরো মালিকানা চাওয়া হয়েছিল, ক্লাবগুলো কাউন্সিলরশিপ নয়, শুধুমাত্র ভোট চাওয়া হয়নি, মালিকানা চাওয়া হয়েছিল 15টা ক্লাবের। কে চেয়েছিলেন? এই আপনার উপদেষ্টা চেয়েছিলেন। সেটা কার মাধ্যমে? এটা হচ্ছে যে আপনার সরাসরি বলা হয়েছে দুবাইতে আসেন নেগোসিয়েশন করার জন্য, সেই দুবাইতে পর্যন্ত একজনকে ডেকে নেওয়া হয়েছিল। এবং শুধু তাই না, এখানে থার্ড পার্টি কে ছিলেন জান? সাখাওয়াত সাহেব, তার সঙ্গে পরামর্শ করে। তার মানে কত ক্ষমতাবান ছিলেন তিনি, ক্যান ইউ ইমাজিন? হয়তো এখনও তারা ক্ষমতাবান হবেন, কারণ হচ্ছে তাদের এখানে অনেক কিছু থাকে, লেনদেনের ব্যাপার থাকে। বড় একটা কোম্পানিতে তিনি কাজ করেন, এই ওখানে যে লেনদেনের বিষয়গুলো থাকে সেই লেনদেন ব্যাকডোর দিয়ে তিনি করেছিলেন। তো এইরকম অনেকগুলোই মানে অবভিয়াসলি কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলো এগুলি কিন্তু আমরা একেবারে কর্মকর্তাদের কাছ থেকে যাদের সময় যাদেরকে এইসব বিষয়গুলোতে ফেস করতে হয়েছে তারা কিন্তু এইসব কথাগুলি বলেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গায়, সেখান থেকে আমরা কোট করছি। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন যে এই তদন্তে উঠে আসছে, অনেকে তো রাজ সাক্ষী, আজকে যে দীপনের কথা বলেন, যিনি ক্লাবের থেকে কাউন্সিলর হয়ে আপনার ক্লাবের পরিচালক হয়েছে, সিসিডিএম চেয়ারম্যান, তিনি কিন্তু একেবারে নির্বাচন ফেয়ার হয়নি স্টেটমেন্ট দিয়েছেন। জায়ান্ট স্ক্রিনে যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তিনি আমেরিকাতে ছিলেন, সেখান থেকে বলেছেন হ্যাঁ নির্বাচন ফেয়ার হয়নি। তার থেকে আর বড় স্টেটমেন্ট প্রয়োজন পড়ে? তো তিনি তো এখন পর্যন্ত পদ ছাড়েননি, ফেয়ার হয়নি, তারপর তাকে পদ ছাড়লে পরে তিনি এখানে আমেরিকা থেকে কেন আসছেন আমি জানি না। এখন এসে তিনি আবার একটা লবিং করার চেষ্টা করেছিলেন যে এই সরকারের মন্ত্রীকে যদি ম্যানেজ করে বা এখানে যদি ম্যানেজ করে যদি কোনো একজন মানুষকে, ভাইস প্রেসিডেন্টকে যদি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া যায়, যেটা অলরেডি একটা ফেসবুকে কিন্তু ভাসছে যে অমুককে অ্যাডহক কমিটির প্রধান করে মানে প্রেসিডেন্ট বানিয়ে তারপরে আপনার অ্যাডহক কমিটি এই সময় 3 মাসের জন্য রাখা হবে। বাট আমার মনে হচ্ছে না নেরা একবারই বেলতলায় যায়, বারবার যাবে না। এই সরকার যেটা করবে, এনএসসি যেটা করবে, সেটা হচ্ছে যে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটা অ্যাডহক কমিটি দেবে, যেটা হচ্ছে আগে সমাধান করবে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করা। কারণ সেখানে অলরেডি একটা অ্যাডহক কমিটি, অন্তর্বর্তী কমিটি দেওয়া হয়েছে, যে কমিটি 7 জনের, তারা হচ্ছে নির্বাচন পরিচালনা করে। তার মানে নির্বাচনগুলি শেষ হলে এখান থেকে নির্বাচিত কাউন্সিলররা এসে আপনার ভোট দিবেন। এখন ওই কমিটি যাদেরকে কাউন্সিলর মনোনয়ন করবেন তারাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা অন্য ফেডারেশনগুলির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। একইভাবে এখানে যারা হতে পারেন, কারা হবেন এখন অ্যাডহক কমিটিতে, যদি এটা ভাঙবে এই বোর্ড, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি না ভাঙার হতো তাহলে এই তদন্ত বা এইসব কিছু হতো না। আবার অ্যাডজাস্ট করার যদি হতো তাহলেও এই তদন্তর এত বিশদ করার প্রয়োজন পড়তো না। এখন অনেকেই হয়তো ভাবছেন যে 7 জনকে সরিয়ে দিলে তো ডিভিশনে যে অন্যায়গুলি হয়েছে সেই ডিভিশনের অন্যায়গুলি কী করবে? আপনি ইচ্ছামতো যা অপরিচিত লোক যাদেরকে আপনি কাউন্সিলর বানিয়ে এবং পরিচালক বানিয়ে নিয়ে এসেছেন, তারা তো আসলে এই জায়গায় ক্রিকেটের লোক না, স্পোর্টসের লোকও ছিল না, তাদেরকে আপনি নিয়ে আসছেন। তাদের ব্যাপার তো ওই যারা পৌর খাওয়া সংগঠক, তাদেরকে আপনি বঞ্চিত করেছেন, সেটা অন্যায় হয়েছে না? তো সেই অন্যায়গুলোর প্রতিকার তো পেতে হবে তাদেরকে কোনো না কোনো জায়গায়।
রাইট সেকেন্দার ভাই, কিন্তু একটা বিষয় হচ্ছে গতকাল অথবা গত পরশুদিন বোর্ড সভার পরই আমরা দেখেছি যে বিসিবি সভাপতি একটা টেলিভিশন চ্যানেলের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেছেন যে তাদেরকে একদিনও শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি। আমাদের এখানে একজন পরিচালক এসেছিলেন, এম নাজমুল ইসলাম, তিনিও বলছিলেন যে তাদেরকে একটা দিনের জন্য কোনোদিন শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি। আজকে 6 মাস হলো, 6 মাসে তারা কোনোদিন শান্তিতে কাজ করতে পারেনি, এটা তাদের অভিযোগ। সুতরাং আপনার কি কোনোভাবে মনে হয় সেকেন্দার ভাই যে আসলে তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিস্টার্ব করা হয়েছে কিনা? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, এই যে যারা কমিটিটিতে এসেছেন তারা আসলে কাজ করার জন্য কতটুকু উদ্গ্রীব ছিলেন, বা তারা আসলে কতটুকু কাজ করতে চেয়েছিলেন, দেশের ক্রিকেটের জন্য কতটুকু কাজ করতে চেয়েছিলেন? প্রথমত হলো ক্যাপাবিলিটি, মানে সক্ষমতা থাকলে আপনি কাজ করতে পারবেন। আর আপনি যদি মনে করেন সব জায়গায় নাজমুল ইসলাম, তো তাদের ওই উদ্দেশ্য বা মানসিকতা ছিল কিনা? এখন নিজেরা তো, আমি তো দাবি করবো আমার সব সন্তান ভালো। আমিনুল ইসলাম বুলবুল সেই রকম দাবি করতে পারেন, এবং এম নাজমুল ইসলাম যিনি দাবি করেন যে তিনি স্বচ্ছতা, এত কোটি টাকা বাঁচান, তিনি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে টাকা বাঁচানোর মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো $35 বিলিয়ন আপনার রিজার্ভ রেখে যাওয়ার দরকার নাই। সমস্ত কিছু ঋণ শোধ করে তারপরে যদি আপনি করতেন যে হ্যাঁ ঠিক আছে 35 বিলিয়ন রিজার্ভ রেখেছে, তাহলে ঠিক ছিল। আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করেন নাই, কোনো কিছু করেননি। সেই একই রকম আপনি পাম্প নষ্ট হয়ে গেছে, ক্রিকেট মাঠ শেষ হয়ে যাচ্ছে, সেই পাম্প আপনি লাগাতে দেবেন না, এত টাকা কেন খরচ হবে? আপনার সেই রকম সংগঠক দরকার নেই। তিনি তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে এত টাকা না খরচ করেও সেটি করা যায়। কিভাবে করা যায়? আপনি কি বিশেষজ্ঞ? আপনি তো বিশেষজ্ঞ না। বিশেষজ্ঞরাই কেবলমাত্র বলতে পারবে কত টাকা এখানে ইনভেস্ট করতে হবে, কোনটা করলে বেটার হবে। আপনি বিশেষজ্ঞ না হয়ে যখন আপনি মানে হয় কি কাঠমিস্ত্রি যদি দেওয়া হয় আর নাপিতকে যদি ফোড়া কাটতে দেওয়া হয়, তাহলে নাপিত শুধুমাত্র ওই খুঁড় দিয়ে পোজ দিয়ে কেটে দেবে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংগঠকদের অবস্থা হয়ে গেছে সেরকম। আপনি যদি একজনের বলেন যে স্পোর্টসের বাজেট কত হবে, হ্যাঁ, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সেই বাজেট যদি তৈরি করার মতো সক্ষমতা আপনার না থাকে, তাহলে আপনি বলবেন যে একজন ফুটবলার বা একজন অ্যাথলেটের প্রতিদিনের খরচ অন্তত আপনার 10,000 করে দেওয়া উচিত। কিন্তু আপনার আর্থসামাজিক প্রেক্ষাপটে 10,000 পারমিট করে? আপনি যদি এখানে এক্সপেরিয়েন্সড হন, কেবলমাত্র আপনি বললেন না আজকে একজন খাওয়া দাওয়া পেছনে 2,000 থেকে 2,500 টাকা দিলে এনাফ, ওয়েল এনাফ। তো সেই জায়গা থেকে উনি যেটা করেন সেটা কিন্তু ঠিক ছিল না। ওনাদের আন্তরিকতা একজনকে চোর বানানো, আর এক পরিচালককে চোর বানানো, এবং ওই পরিচালকের সাথে মানে আপনার কোরাম করে করা। আমিনুল ইসলাম বুলবুলের 7 জনের কোরাম আছে, সবাই জানি আমরা, এটা ওপেন সিক্রেট। তো এই যে বিষয়গুলো আমাদের শত্রু না, এইগুলি সেই 7 জনের কোরামটা কি আমাকে একটু এটা নিয়ে আমাদের এক পরিচালক গতকাল, যিনি পদত্যাগী একজন পরিচালক, আমাদেরকে ইন্টারভিউতে বলেছেন যে বিসিবিতে একটা কোরাম আছে, স্বজনপ্রীতি চলছে, এই ধরনের নানা অভিযোগ তিনি করেছেন। আমি একটু কোরামটা সম্পর্কে জানতে চাই, একটু ছোট্ট করে আমাকে বলবেন যে কোরামে তো আমরা জানি যে কে আছে, 3 জন ক্রিকেটার। আপনার যদি 3 জন, কোরামের মধ্যে ফারুক ভাই নাই, ফারুক ভাই আবার আর এক দলের। এখানে যদি আপনি হ্যাঁ আপনার পাইলটের কথা চিন্তা করেন, রাজ্জাক আছে, তার সাথে যদি আপনি চিন্তা করেন, আপনার যে আসিফ আকবরের কথা বলেন, তারপরে এম নাজমুল ইসলাম, তার সঙ্গে সাখাওয়াত সাহেব আছেন, এরকম বেশ কয়েকজন রয়েছেন যারা হচ্ছে যে এই কমিটির ওনার 7 জনের একটা কোরাম, যান অনেক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তারা প্রভাবিত করেন, এবং ওখানে ভেতরে অনেক রকমের ঘটনা ঘটে থাকে। তো সেইগুলি আসলে কখনো স্বাস্থ্যকর না। আপনি যেটা বললেন যে এখানে ওনারা কতটুকু সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতে এসেছিলেন, সৎ উদ্দেশ্যের অনেক কিছু মানে হয় সবাইকে শত্রু বানানো, আর একবেলাও স্বস্তিতে থাকতে দেয় নাই। দিস ইজ টোটালি রং। বিকজ অফ আপনি যখন কুমন্তব্য করবেন, একজনকে গালি দিবেন, তখন আরেকজন আপনাকে ওই পাল্টা প্রতিবাদ ফিডব্যাক দিবে। রাইট সেকেন্দার ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতির সময় হয়ে গেছে। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। সেকেন্দার ভাই, আমরা কথা বলছিলাম বিসিবিতে যেভাবে তারা এই কমিটিটা এসেছেন, বা তারা কি করেছেন, তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, আগের উপদেষ্টার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বা যত যা কিছু এখনকার সরকার কি করছে না করছে, যত যা কিছুই হোক, আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে কিন্তু দেশের ক্রিকেটের। আমরা দেখছি যে মাঠের ক্রিকেটটা বন্ধ। আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ প্রতি বছর এই সময়টাতে হয়, এই যে এপ্রিল মাসটা থেকেই শুরু হয় সাধারণত। সেই ঢাকা প্রিমিয়ার লিগ এখন পর্যন্ত কিন্তু অনিশ্চিত, কয়টা ক্লাব খেলবে বা আদৌ খেলবে কিনা, বিগ টিমগুলো এখন পর্যন্ত খেলতে রাজি হয়নি, নানা রকম সংকট, নানা রকম আশঙ্কা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে জাতীয় দলের সিরিজ আর 2 দিন পর। আমরা সাধারণত দেখি যে জাতীয় দলের একটা সিরিজ শুরু হওয়ার সিরিজের আগে ক্রিকেটারদের যে প্রস্তুতি থাকে, ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন, বাট মিডিয়ার যে তৎপরতা থাকে বা ওই দিকে যে পরিমাণ ফোকাস থাকে, সেরকম ফোকাস কিন্তু এখন নাই। আমরা এখনও আজকেও আলোচনা করছি যে বিসিবির এই কমিটি আসলে টিকবে কিনা। সুতরাং সব কিছু মিলে আলটিমেট ক্ষতিটা তো হচ্ছে দেশের ক্রিকেটের। তো সেই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ
ফিউচারটা কি যদি এভাবেই চলতে থাকে? এভাবে চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেট অন্ধকারের দিকে যাবে। যেটা হচ্ছে আমরা এক সময় দেখেছি আমাদের ফুটবল কিন্তু এশিয়ান লেভেলে ছিল, সেই ফুটবল নামতে নামতে এখন দক্ষিণ এশিয়ার তলানিতে। তার মানে হচ্ছে আমরা একসময় কিন্তু ভুটানের কাছেও হেরেছি। তো সেই রেকর্ডগুলো আমাদের নিষিদ্ধও ছিলাম বেশ কয়েক বছর। নিষিদ্ধও ছিলাম। তো এই যে এরকম যদি হতে থাকে আমাদের ক্রিকেটের অবস্থাও কিন্তু ওই সেই তলানির দিকেই যাবে। একটা জায়গা যদি দেখেন আমাদের ট্রানজ্যাকশন পিরিয়ড এমনিই পার করছি আমরা, সেই সময় তার কোন ক্রিকেটে, সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেট, লিস্টে ক্রিকেট যেটা, সেই ট্রানজ্যাকশন পিরিয়ড বলতে আমরা ওয়ানডে ক্রিকেটে আমরা সবচেয়ে ভালো দল ছিলাম আন্তর্জাতিকভাবে। সেই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি গত 2 বছরে। সেই 2 বছরের ব্যর্থতা থেকে যদি আমরা কিছু ঘুরে দাঁড়ানোর একটা চমৎকার সুযোগ ছিল, আমরা দ্রুত সমস্ত লিগগুলি করা, ওয়ানডে টুর্নামেন্ট বাড়িয়ে দেওয়া, ছেলেদেরকে বিভিন্ন জায়গায় খেলতে পাঠানো, প্রয়োজন বোধে বিদেশে এই লিস্টে ক্রিকেট খেলার সুযোগ করে দেয়। কিন্তু সেই সব জায়গায় না থেকে আমাদের সমস্ত কর্মকর্তারা যারা রয়েছেন চেয়ার টানাটানি নিয়ে, এবং সাবেক ক্রিকেটার যারা রয়েছেন সেম থিং একেবারে, তারাও কিন্তু চেয়ার দখলের জন্যই এসেছেন। ক্রিকেটের উন্নয়নে যদি কেউ বলে যে আমি উন্নয়ন করতে আসছি, আমি বলবো যে আপনি কখনোই যখন করেন নাই আগে যখন কখনোই কোনো সংগঠক বা জেলা পর্যায়ে বা ডিভিশন পর্যায়ে কখনোই ক্রিকেট নিয়ে কাজ করেননি, তার মানে হচ্ছে আপনি কখনোই ক্রিকেটের উন্নয়নের জন্য আসেননি। আপনি প্রথম জীবনে করেছেন সেটা হচ্ছে আপনার উপার্জনের জন্য, নেম অ্যান্ড ফেমের জন্য, জাতীয় কালার লাগানোর জন্য। এখন আপনি আসছেন চেয়ার থেকে সুনাম কামানোর জন্য। তো সেই ক্ষেত্রে ক্রিকেটের যদি মঙ্গল চাইতেন তাহলে যেটা করতেন সেটা হচ্ছে যে আপনার সর্বপ্রথম আত্মসমর্পণ করা। আপনি যদি কাউকে হৃদয় জয় করতে হয় তাহলে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? সেটা হচ্ছে যে আপনার ক্লাবগুলো যখন বেঁকে বসেছে, নির্বাচন হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে উচিত ছিল সমস্ত ক্লাবের সঙ্গে নিয়ে অর্থাৎ ক্লাবে চলে যাওয়া। এই নির্বাচিত কমিটি আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদরা যদি মোহামেডান ক্লাব, আবাহনী ক্লাব প্রত্যেকটা ক্লাবে যায় বলতো ভাই আসো আমরা একসঙ্গে বসি, তারপরে যদি যা বলবা তারপরে যদি সমাধান করতে আমরা সমাধান করে নেব, সেটা করেনি। যার ফলে আজকে ক্রিকেট যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, এবং ক্রিকেটাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ হচ্ছে যে ক্রিকেট তখনই টিকে থাকবে যখন হলো ক্রিকেটাররা স্বচ্ছন্দে থাকবে এবং তার পরিবার নিশ্চিত থাকবে, তার আর্থিক নিরাপত্তা থাকবে। অর্থাৎ এই ফোকাসটা থেকে আপনি তাকে সরিয়ে দিয়েছেন, তাকে বঞ্চিত করেছেন। আয় নাই, রোজগার নাই। আপনি এই যে এখানে মেয়েদের একটা ফার্স্ট ডিভিশন টুর্নামেন্ট করতে যাচ্ছেন, লিগ করতে যাচ্ছেন, সেখানে 30,000 টাকা থাকবে মাত্র পারিশ্রমিক। একটা মেয়ে 30,000 টাকা দিয়ে একটা ব্যাট কেনা যায় না। একটা ব্যাট কিনতে হলে লাগে 50-60 হাজার টাকা বা 1.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ টাকা। সেখানে 30,000 টাকা আপনি তাকে সম্মানী দেবেন। ধিক্কার! আপনার যদি এখানে আবার চিন্তা করেন এই যে ছেলেদের ক্রিকেটে আপনি 1 লাখ টাকা দেবেন, ওই ছেলে তো ব্যাট বল কিনবে নাকি বা আপনার ট্রেনিং করবে না, খাওয়া দাওয়া করবে না, তার পরিবার চালাবে। তার মানে আপনি ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছেন। লিগ, ক্লাব ক্রিকেট না থাকলে বাংলাদেশে ক্রিকেট থাকবে না। আপনি যতই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলান, একটা নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটার ওখানে খেলা, আর এখানে খেলে কয়েকশো ক্রিকেটার। কয়েকশো ক্রিকেটারের মধ্যে তার পরিবার চলে। আর কম্পিটিটিভনেস থাকে বলে, ক্লাবের ক্রিকেট হয় বলে কম্পিটিটিভনেস থাকে, অর্থাৎ প্রত্যেকে জিততে চেষ্টা করে, ফাইট করে। ওই ফাইটের কারণে ছেলেদের মধ্যে লড়াই হয়। আবাহনী মোহামেডান কিংবা আপনার যদি শেখ জামাল বা ওই আপনার যেটা আছে কি সোনারগাঁও ক্রিকেটার যেগুলি আছে আমরা যদি বলি, সেগুলি যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকতো তাহলে ক্রিকেট হতো না। যে কারণে তামিম ইকবালরা কিংবা সাকিব আল হাসানরা বিভিন্ন দলে খেলতেন এবং তাদের মধ্যে আমরা লড়াই দেখি। যে কারণে আমরা ডিসিশন মেকিংয়ে যদি ভুল হয় তাহলে সাকিব আল হাসানকে মানে যদি আনপ্রেসিডেন্টাল তারপরে উইকেট উপরে ফেলেন, তার মানে হচ্ছে যে প্রতিবাদ, এই উত্তেজনাগুলি থাকে, যার ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়, ভালো হয়। আপনি সেটাও বন্ধ করে দিয়েছেন, সেখান থেকে আপনার ক্রিকেটারদের রুজি বন্ধ করে দিয়েছেন। আর অনেকেই বলে যে প্রিমিয়ার লিগ বা ঢাকা লিগ থেকে তো ক্রিকেটার উঠে আসে না। ক্রিকেটার কখনো এই লিগ থেকে উঠে আসে, কারণ এটা তাদের মঞ্চ যে পারফরমেন্স করে বেটার ক্রিকেট খেলে আপনার আন্তর্জাতিক মানে নিজেদেরকে নিয়ে যাওয়ার মঞ্চ, এবং যারা আন্তর্জাতিক খেলে তাদেরকে এই মঞ্চ তৈরি করে দেওয়া যে তারা যেন এখানে বেটার ক্রিকেট খেলে জাতীয় দলে আরও ভালো পারফরমেন্স করে। কিন্তু সেই জায়গা থেকে আমি বলবো পুরোপুরি বাংলাদেশের এই যে এখন যে কমিটি রয়েছে, গত 18 মাস থেকে শুরু করে আগের বার যেটা গেছে সেটা কিন্তু ভালোভাবে ফারুক ভাই মোটামুটি লিগ টিক সব কিছু স্বচ্ছভাবে করতে পেরেছিলেন। কিন্তু এই আমিনুল ইসলাম বুলবুল আসার পর থেকে সমস্ত কিছুতেই কিন্তু একটা নেগেটিভ ভাইব চলে গেছে। উনি একটা টুর্নামেন্ট করেন পিকনিক জাতীয়, যেটা কিন্তু ওই যে আপনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন সিজিডিএমের, উনি কিন্তু বলেই গিয়েছেন যে একটা সাক্ষাৎকার প্রত্যেক সাংবাদিকেরই বলেছেন যে পিকনিক লিগ হয়েছে, যে ফার্স্ট ডিভিশন লিগ কেন আপনি করেছেন প্রথমে, নর্মালি নর্মস অনুযায়ী আপনি করেন না, কিন্তু করেছেন কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বর্তমান বোর্ডে যারা রয়েছেন পরিচালক, তাদের অধীনস্থ ম্যাক্সিমাম ক্লাবগুলো 12টা ক্লাব ছিল, এই কারণে আপনি ওই লিগটা করেছেন। আপনার থার্ড ডিভিশন করতে পারছেন না, আপনি 5টা ক্লাব নিয়ে আপনি একটা মিটিং করলেন, মিটিং করে মেজরিটি উপস্থিত না, 15টা ক্লাব উপস্থিত না, আপনি একটা প্রজ্ঞাপন জারি করে দিলেন 11 তারিখে দলবদল, তারপরে আপনার 15 তারিখ থেকে লিগ শুরু করে দিলেন। হাউ কাম? কাকে নিয়ে খেলবেন আপনি? এইরকম হচ্ছে আমাদের চরিত্র। তো এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটি হচ্ছে যে সেকেন্দার ভাই, আপনি যাদেরকে এখন ঘোরাফেরা করতে দেখছেন
যারা ভবিষ্যতে আসতে চান আর কি, আপনি বলেই দিয়েছেন যে এই কমিটি থাকছে না, এটা আপনি নিশ্চিত? আমি মোটামুটি আপনি নিশ্চিত? সো যারা সামনে আসতে চান তারা আসলে এই সংকটগুলো কতটা কাটিয়ে উঠতে পারবেন, তারা দেশের ক্রিকেটের উন্নয়নে কতটা কাজ করতে পারবেন? এর আগেও অনেকেই কিন্তু এর আগেও ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধেও নানা ধরনের অভিযোগ আছে। অভিযোগ অনেকেই থাকে। প্রথমত কয়েক মানুষের সার্ভ করার অনেকগুলি প্রক্রিয়া রয়েছে। ধরেন আপনি একটা বড় বড় ক্লাবে অনুদান যারা যায়, নিয়মিত ক্রিকেটে টাকা খরচ করে, তাদের কিন্তু একটা অবদান রয়েছে। এই অবদান কিন্তু সবচেয়ে বড় অবদান। টাকা যারা ইনভেস্ট করে তারা টাকা দিয়ে থাকে, কেউ হলো সরাসরি গায়ে খেটে থাকে। তো এখন গায়ে খেটে তারা কারা থাকে? যারা হচ্ছে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারে না। সেই যারা আসবেন, আপনি যে প্রশ্নটা করলেন, আমি মনে করি না একেবারে সহজেই সব কিছু হয়ে যাবে বা সহজেই এসে পেয়ে যাবেন। কারণ হচ্ছে যে এখানে গ্রুপিং হবে, দলাদলি হবে এবং এখান থেকে মারামারি করে যারা পারবেন বা উপরের লেভেলে সমর্থন পাবেন তারাই কিন্তু আসবেন। এখন কথা হচ্ছে যে আপনি যারাই পাইপলাইনে রয়েছেন আসার জন্য, তাদের প্রত্যেকেরই বোঝা উচিত শুধুমাত্র তরুণ দিয়ে হয় না, অভিজ্ঞতার ব্যাপার রয়েছে। একটা সত্য একটা গল্প বলে দেই। সেই একটা অঞ্চলে হাতি অনেক বেশি হয়ে গেছিল, ফসলের ক্ষতি হয়, এই জন্য সরকার সিদ্ধান্ত নিল যে বুড়ো হাতিগুলোকে মেরে ফেলা হবে। তো মেরে ফেললো যথারীতি। মেরে ফেলার পরে হঠাৎ একদিন দেখা গেল সমস্ত হাতি জলোচ্ছ্বাসে মারা গেল। মারা যাওয়ার পরে কারণ হচ্ছে কি, তখন অনুসন্ধান করলে কেন মারা গেল, তখন দেখা গেল ওই বুড়ো হাতিগুলো না থাকার কারণে এই যে উদীয়মান বাচ্চা হাতিগুলো তারা জানতো না যে প্রাকৃতিক দুর্যোগগুলি কখন আসে, ফলে তারা সবগুলি ওই জলোচ্ছ্বাসে মারা গিয়েছে। ফলে ওই বুড়ো হাতিগুলি বুড়ো সংগঠকদের রাখা উচিত। যারা তরুণ সংগঠক আসতে চান, তারা পুরো বদলে দিতে চান, তারা কিন্তু পারবেন না। তাই কি সেই একজন ক্রিকেটারের কথা বলছেন যে একজন ক্রিকেটারকে সাবেক ক্রীড়া উপদেষ্টা মেনশন করেছেন? না, আমি এইভাবে বলতে চাই না। যারাই আছেন, যেই আসতে চান। এখন যদি ধরেন এখানে অনেকেই তো রয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তরুণ সংগঠকও ছিলেন, তরুণ পরিচালকরাও ছিলেন, তাদেরকেও উদ্দেশ্য হয় বলছি, বুড়ো এবং বুড়ো বলবো না, অভিজ্ঞ, একটা মিশেল দল চাই আমরা, যারা হচ্ছে তাদের পরামর্শ আপনি কাজে দেবে এবং সেই পরামর্শ নিয়ে আপনি একটা বোর্ডকে সুন্দরভাবে পরিচালিত করবেন। এবং শুধু তাই না, যেন অ্যামিকেবলি সব কিছু হয়, হৃদ্যতাপূর্ণভাবে হয়, সেই চেষ্টাগুলি করবেন। তার সঙ্গে সঙ্গে আপনি যে তরুণ আছেন, আগামী 10 বছর পরে যেন আপনি একদম এক্সপিরিয়েন্স হয়ে উঠতে পারেন এবং আপনার অভিজ্ঞতা যেন প্রাতিষ্ঠানিকভাবে এখানে রেখে যেতে পারেন। ভবিষ্যতে যারা আসবেন তারা যেন একদম প্রকৃত পথেই আসেন। রাইট, আমরাও সেটাই আশা করব সেকেন্দার ভাই, এবং সবকিছু ঠিকঠাক হবে, দেশের ক্রিকেটের মঙ্গলের জন্যই কাজ করবেন সংগঠকরা, আমরা সেটাই চাইবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।